10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানী, যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। কক্সবাজারে তলিয়ে গ্রামের পর গ্রাম, উত্তরে থামছে না প্লাবন। রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলো অচল, নিরাপত্তাহীন যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। ভাগ্য আর কবে খুলবে? হাজারো প্রকল্পের ভিড়ে বারবারই উপেক্ষিত নগরীর জলাবদ্ধতা। ঘণ্টা তিনিকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। সকাল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও হাঁটু পানিতেই ডুবে আছে বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজটে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। নগরবাসী বলছেন, এই দুর্ভোগ দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার ফসল। এ যেন ইট পাথরের নগরীর বুকে খালের প্রবাহ। কোমর পানি মারিয়ে প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষের চলাচল। শুক্রবার সকালে মাত্র ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুধু নিউ মার্কেট নয়, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়কে বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ। বিকল হয়ে পড়ে যানবাহন, আর এতে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল পেরিয়ে রাতেও কমেনি দুর্ভোগ। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে, মোবাইল টোবাইল সহ টানি উড়াইছি। শান্তিনগর মোড়ে ওখানে গাত্তা ছিল, গাত্তার মধ্যে পড়ে গেছিল। বৃষ্টি হইলেই আমরা এইভাবে হইতেছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। 93 থেকেই আসি এই এলাকায়, এই 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসা অনেকে রাজধানীর চিত্র দেখে অবাক হন। ধানমন্ডি এলাকায় এখানে এসে যে ভাবতেও পারিনি টাঙ্গাইল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। জলজটের কারণে হাসপাতালে রোগী নিতেও চরম দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। অনেকে আবার ফিরে যেতে বাধ্য হন। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। মানুষজন তো বেশিরভাগই ডুবে যাচ্ছে, ডুবন্ত অবস্থা। এখন হসপিটালে আসতে অনেক মানুষেরই ভোগান্তি হচ্ছে। বেলা 12টার দিকে বৃষ্টি কমলে মূল সড়কের পানি সরে গেলেও রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে জমে থাকে পানি। ড্রেন উপচে কিছু এলাকার মানুষের ঘরের ভেতর ঢুকে পড়ে ময়লা পানি, ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। এলাকাবাসী ক্ষোভ ছাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। এই এলাকাত কোনো কাজ হয় না, আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মলায় নিয়ে চলে যায়। কষ্ট হয়ে যাচ্ছে, গার্মেন্টস অফিস খোলা যেতে পারি নাই। গরমে মানুষজন কিছু বসতে পারে না, খাইতে পারে না, পানি আর পানি। শুক্রবার দিনও মুসল্লিরা জুমা নামাজ পড়তে পারেনি এই পানির কারণে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন বলেও দাবি নগরবাসীর। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। এইগুলো যারা দেখাশোনার কথা তারা দেখে না। আমরা কেন মুখ খুলে কথা বলবো? আমাকে বাধ্য হইছি আমরা কথা কইতে। খাল একবার উঁচু হয়ে গেছে, আর খাল 2 মুড়ো বাসা বাড়ি করে একবার আটক করে ফেল দিছে। কোথাও কোমর সমান। খোদ রাজধানীতেই এই অবস্থা। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলায় এই ভোগান্তির অন্যতম কারণ। তাই দায়িত্বশীলদের জনগণের ভোগান্তি কমাতে হতে হবে আরও বেশি সচেতন, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীবাসী তাদের বিভিন্ন কাজে বের হতে চাইলেও যেন স্বস্তি নেই তাদের জন্য। সকালে যে 3-4 ঘন্টার বৃষ্টি হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 60 মিলিমিটার যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির রেশ 8 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত রাজধানীতে জলাবদ্ধতা দূর হয়নি। এই নিউ মার্কেট এলাকায় দেখা যাচ্ছে যে এখানে যে জলাবদ্ধতার কারণে তারা সারাদিনে তাদের দোকান খুলতে পারেননি। তারা বিকেলে যদি দোকান খুলেও থাকেন, তারা এসে দেখেছেন, তারা যেটা জানিয়েছেন যে তারা এসে দেখেন তাদের দোকানে পানি উঠে গেছে। এবং অনেকেই ভেবেছিলেন যে যেহেতু 5-6 ঘন্টা পার হয়ে গেছে, তারা তাদের দৈনন্দিন কাজের জন্য নিউ মার্কেটে কেনাকাটা করতে যারা এসেছিলেন, তারাও এসে দেখেন যে এখন পর্যন্ত এখানে পানি জমে রয়েছে। তো যেহেতু এখানে পানি জমে রয়েছে, ক্রেতাও তেমন একটা দেখা যাচ্ছে না, তাই বিক্রেতারা আজকে
সময়ের আগেই অনেকে দোকান বন্ধ করে চলে গেছেন, অনেকে দোকান আজকে সারাদিন খোলেনি। আমরা নিউ সুপার মার্কেট এলাকায় গিয়ে দেখেছি যে সেখানে হাঁটু সমান পানি, যার কারণে তারা পুরো মার্কেট তারা এখন পর্যন্ত বন্ধ রেখেছেন, তারা মার্কেট আর খুলতেই পারেননি। তো এই যে যা পানি জলাবদ্ধতার কারণে রাস্তায় গাড়ি খুব ধীর গতিতে চলাচল করছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি রাস্তার যে খানাখন্দ রয়েছে, যে গর্ত রয়েছে, সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, তারপরে সেখান থেকে তাদের আবার অনেক কষ্ট করে তাদের তুলতে হচ্ছে। এবং যেই হাসপাতালগুলোর সামনে যে পানি রয়েছে সেখানে আমরা দেখছি যে রোগীরা তাদের তাদের প্রয়োজনীয় কাজকর্মের জন্য, ওষুধপত্র বা খাওয়া দাওয়ার জন্য তাদের যেতে পারছে না, তারাও দুর্ভোগের মধ্যে আছেন। এবং তারা যারা যখন যাচ্ছেন তারাও খুব ভয় নিয়ে, আতঙ্ক নিয়েই তারা রাস্তা পারাপার করছেন। তো রাজধানীতে জলাবদ্ধতার আমার কাছে ছিল এই সর্বশেষ অবস্থা। জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকা। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মধ্যে অচল সব। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। দেখব নাজমুস সালিহির রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পন্ন হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাগেজ ছিনতাই, পকেট মারে। তারা জানবে যে সিসি ক্যামেরা সচল আছে, তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। কোনো রুমে মনিটর নাই। এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। এটা রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয়, আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখোয়াত ও সায়েমের নামও আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহোদর হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। চড়েন দামি প্রাইভেট কারে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে তাদের চাঞ্চল্যকর তথ্য। হোসেন আলী তোলা ছবিতে দেখব ওবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। স্থানীয়রা জানান 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে 1 যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। গত ঈদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইসিল বাড়ি, এই সময় ওরা
গাড়ি নিয়ে আইছি। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে অন্ত লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পদ্মা সেতুর পুনর্বাসন 5 কেন্দ্র আলোর দ্যুতি ছড়াচ্ছে। পদ্মা পারে এ যেন এক ভিন্ন শহর, বদলে গেছে জীবনধারা। তবে প্রকল্প শেষ হওয়ায় কেন্দ্রগুলোর 5টি স্বাস্থ্যকেন্দ্র ও 4টি প্রাথমিক বিদ্যালয় চ্যালেঞ্জের মুখে পড়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন কেন্দ্র পদ্মা পারে এক পরিকল্পিত শহর। সেতুর জন্য জমি অধিগ্রহণে পর্যাপ্ত অর্থ পাওয়ার পরও পদ্মার দুই পারে 5টি পুনর্বাসন কেন্দ্রে 3012 প্লটের 3011 প্লটই বরাদ্দ দেওয়া হয়েছে। 100 বাণিজ্যিক প্লট ও 124 বাণিজ্যিক স্পেসও বরাদ্দ শেষ। পরিবারগুলোর নারী সদস্য সহ 13টি ট্রেডে 5165 জনকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে 30 জুন সেতুর প্রকল্প শেষ হওয়ায় চলতি জুলাই থেকে স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিছু কিছু মানুষের কাছ থেকে শুনি যে আমরা বেতন পাইতেও পারি, নাও পারি। যদি বেতন না দেয় তাহলে আমরা পরিবার নিয়ে কিভাবে চলবো? জেলা প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন পাশে থাকবে। উপজেলা প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুতে যেন এই স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়ে সেবা দেওয়ার কাজটা যেন ব্যাহত না হয়। 5টি স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে 89 জন কর্মরত রয়েছেন। পুনর্বাসন কেন্দ্রগুলোর এমন 4টি বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা 1200। সেখান থেকেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুন্সিগঞ্জের কুমারভোগ থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী, কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানী। যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। কক্সবাজারে তলিয়ে গ্রামের পর গ্রাম, উত্তরে থামছে না প্লাবন। এই ছিল এখনকার মতো জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।